আপনার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 9 ঘন্টা অবরুদ্ধ থাকার পরে একজন শিক্ষক ছাড়া পেলেন। এই 9 ঘন্টা কি হয়েছিল ঘটনাটা আপনারা সকলেই জানেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার দায়িত্ব পালন করতে আসা এক শিক্ষককে শারীরিকভাবে জামাত শিবিরের কর্মী বাহিনী হেনস্থা করে এবং তাকে 9 ঘন্টা অবরুদ্ধ করে গাড়িতে করে অবরুদ্ধ রাখার পরে আপনার উনি প্রশাসনিক ভবন থেকে বেরিয়ে প্রক্টরের গাড়িতে করে তিনি ক্যাম্পাস ত্যাগ করেন। আপনারা জাস্ট ভিডিওটা দেখুন কিভাবে তাকে একজন শিক্ষককে অপমানিত করছে এই জামাত শিবিরের গুন্ডা বাহিনী, একটু দেখুন। আপনি ভিডিওটি দেখলেন, এই শিক্ষক তিনি মুক্তিযোদ্ধাপন্থী শিক্ষক, তাই ওনাকে এই অবস্থাটা আজকে জামাত শিবির বাহিনী করেছে। এছাড়াও আজকের দিনের দুইটি ঘটনাটাই কিন্তু আন্তর্জাতিক, এটা আন্তর্জাতিক ঘটনা। যেমন আপনার এই দুটি ঘটনার মধ্যে প্রথম একটি ঘটনা যেটি হচ্ছে যে আপনার বাংলাদেশে আটক মানবাধিকার কর্মী শাহরিয়ার কবিরের অবিলম্বে মুক্তির দাবিতে একটা চিঠি লিখেছে, আর সে চিঠিটা লিখেছে লেমকিন ইনস্টিটিউট অফ জেনোসাইড প্রিভেন্ট অ্যান্ড হিউম্যান সিকিউরিটি। এই মানবাধিকার সংগঠনটি বাংলাদেশের মানবাধিকার কর্মী এবং সরকারের কাছে একটি মুক্ত চিঠি দিয়েছেন। সেখানে ওনারা শাহরিয়ার কবিরের যে বিচার ব্যবস্থা আছে, ওনাকে যেভাবে টর্চার করা হচ্ছে, এইসব বিষয় তুলে ধরে সরকারের কাছে ওনার মুক্তির দাবিতে একটি চিঠি দিয়েছে। এটা এখন এবং এই ইনস্টিটিউটটা পৃথিবী বিখ্যাত, ওরা মানবাধিকার এবং জেনোসাইড প্রিভেনশন নিয়ে কাজ করে, হিউম্যান রাইটসের কাজ করে। ওনাদেরকে চেনে না পৃথিবীর এমন কোনো মানবাধিকার সংগঠন নেই। এটার নাম হচ্ছে ল্যামকিন ইনস্টিটিউট। এবং তৃতীয় যে ঘটনাটি, এটা আরও আশ্চর্যজনক, সেটা হচ্ছে যে ব্রিটেনের একজন এমপি তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রীর কাছে একটি চিঠি দিয়েছেন এবং উনি হচ্ছেন যে ব্যারোনেস ভার্মা। তিনি একটা চিঠি দিয়েছেন, ব্রিটেনের হাউস অফ লর্ডসের উনি মেম্বার, মানে হচ্ছে যে এমপি। উনি ওনার এখানে ব্রিটিশ এমপির প্রধানমন্ত্রীর কাছে একটি চিঠি দিয়ে উনি জানিয়েছেন যে উনি এর আগেও চিঠি দিয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রীকে বাংলাদেশের হিন্দুদের মাইনরিটিদের উপর যে অত্যাচার চলছে বা যা চলছে এগুলো নিয়ে উনি একটা চিঠি দিয়েছিলেন যে চাপ দেওয়ার জন্য সরকারকে। এবং তিনি আজকে আবার সেই চিঠি দিয়ে বলেছেন যে আমি আউতিতে একটা চিঠি দিয়েছিলাম, সেইটার পরে বন্ধ তো হয়নি, বরঞ্চ এখন আরও হচ্ছে। তার মানে এই মুহূর্তে দীপুচন্দ্র দাস সহ আরও যা যা ঘটেছে এগুলো সবগুলোকে গুছিয়ে উনি আরেকটা চিঠি অলরেডি দিয়েছেন বর্তমান সরকারের উপর চাপ দেওয়ার জন্য ব্রিটিশ প্রাইম মিনিস্টারকে, যে আপনি চাপ দিন, এখানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, হিন্দুরা কষ্টে আছে, মাইনরিটিদেরকে হত্যা করা হচ্ছে এভাবে। তাহলে দুটি আন্তর্জাতিক সংস্থা, একজন শিক্ষক এবং ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে এই দেশে একজন এমপির লিখা একটা চিঠি, সবগুলোই কিন্তু দেশের ভাবমূর্তি কিন্তু ব্যাপকভাবে উপরে নিয়ে যাচ্ছে। এ ছিল আজকে দিনের সবচেয়ে বড় বড় ঘটনাগুলোর মধ্যে তিনটি ঘটনা। তো আসুন এখন আমরা একটু আলোচনা করি যে হঠাৎ করে কেন, এবং আমি বা কেন লিখলাম যে হঠাৎ আলোচনায় সুলতানা কামাল এবং রেহমান সোবহান। দেখেন, সুলতানা কামাল এবং রেহমান সোবহান, ওনাদের দুজনকে আপনারা হয়তো সকলেই চিনেন, বা কেউ যদি ভুলে গিয়ে থাকেন তাহলে আমি একটু স্মরণ করে দিই। সুলতানা কামাল একসময় ইয়াজউদ্দিন সরকার, এই যে আপনার 1/11-এর সময় বিএনপির যে প্রেসিডেন্ট ছিলেন, উনি যেই নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়ে যায় এটা করেছিলেন, সেইখানে এই সুলতানা কামালকে কিন্তু উপদেষ্টা পরিষদে নেওয়া হয়েছিল। যদিও ইয়াজউদ্দিনের সাথে বনিবনা না হয়, ওনারা 4 জন পদত্যাগ করেন এবং ওনাদের পদত্যাগের পরেই ইয়াজউদ্দিন আহমদ বাধ্য হন যে এইসব তত্ত্বাবধায়ক সরকারের যে উনি প্রধান হয়ে যা যা করতে চাইছিলেন এগুলো থেকে সরে আসার, এবং এর পরেই ঘটে 1/11 সরকার। মানে তখন সেনাবাহিনী ক্ষমতার পেছনে থেকে নতুন করে তত্ত্বাবধায়ক সরকার দিয়ে একটা ইলেকশন করিয়েছিলেন। ইনি হচ্ছেন সুলতানা কামাল। উনি মুক্তিযোদ্ধাপন্থী একজন মহিলা এবং উনি মুক্তিযুদ্ধের একজন সংগঠক। এরপরে যিনি আছেন তিনি হচ্ছেন যে রেহমান সোবহান। উনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং বাংলাদেশেও সকলে চিনে ওনাকে। উনি একজন প্রচণ্ড বুদ্ধিজীবী লোক এবং অর্থনীতিবিদ। উনি খুব ভালো অর্থনীতিবিদ এবং উনি 2008 সালে বাংলাদেশের স্বাধীনতা পদক পুরস্কার পেয়েছিলেন, সেই রেহমান সোবহান। ওনাদের দুজনের নাম আসছে।
হঠাৎ করে আজকে সারা দিনে ওনাদের নাম বেশ আজকে মানে গতকাল থেকেই ওনাদের নাম উচ্চারিত হচ্ছে। এর মধ্যে আপনারা সকলে জানেন যে আমাদের মিস্টার খলিল উনি ইউএসএতে আছেন। ওখানে আসলে কি হচ্ছে না হচ্ছে সমস্ত খবর বের না হলেও কিছু কিছু খবর বেরিয়ে আসছে। এইদিকে আবার দেখেন যে আমাদের তারেক জিয়া উনি উত্তরবঙ্গের সফর বাতিল করেছেন। আবার আজকে ওনার সাথে ভারতীয় দূত এবং অন্য আরো দুইটা দেশের দূত এবং ইউরোপীয় ইউনিয়নের দূতরা দেখা করেছেন, কথা বলেছেন তারেক জিয়ার সাথে। এই ঘটনাগুলোর মধ্যেই হঠাৎ করে আলোচনায় আসলো সুলতানা কামাল এবং রেহমান সোবহানের কথা। তাহলে এখন একটু মিলাই, হঠাৎ করে খলিলুর রহমান আমেরিকা, ওখানে কি হচ্ছে না হচ্ছে কি খবর আসবে সেটা এখন আমরা পুরোপুরি জানি না। এইদিকে ভারতীয় এবং অন্য দুইটা রাষ্ট্রের দুইজন কর্মকর্তা তারেক জিয়ার সাথে দেখা করেছেন এবং ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারাও তারেক জিয়ার সাথে দেখা করেছেন। এরই মধ্যে যখন এই দুইজনের নাম আসে, তার মানে কি কিছু বুঝতে পারছেন? তার মানে কি এই যে এখন যে ইন্টারিম গভর্নমেন্টটা আছে এটা কি পড়ে যাচ্ছে কিনা, তফসিল বাতিলের নতুন তফসিল ঘোষণা হচ্ছে কিনা, এবং সুলতানা কামাল রেহমান সোবহান ওনারাই কি উপদেষ্টা পরিষদে আসছেন কিনা, এবং খলিলুর রহমান যে কিনা আবার ইন্ডিয়া এবং আমেরিকার প্রিয় পাত্র মোটামুটি, তিনি কি উপদেষ্টা পরিষদের প্রধান হয়ে আসছে কিনা, কোনটা হচ্ছে বা কি হচ্ছে, এগুলো ক্লিয়ার হতে আমাদের হয়তো আরো 2-4 দিন সময় লাগবে, কিন্তু ক্লিয়ার হয়ে আসবো আমরা, যে ক্লিয়ার হব। কারণ হচ্ছে হঠাৎ করে যদি তেমন কিছু পর্দার অন্তরালে যদি তেমন কিছু না ঘটে থাকে, তাহলে সুলতানা কামাল বা রেহমান সোবহানের কথা আসে না। ওনাদের দুজনের সাথে রাজনীতির কোনো সম্পর্কই নেই, ওনারা কোন রাজনীতি করেন কেউ জানেও না। তবে ওনারা মুক্তমনা, ওনারা দুজনই মুক্তমনা, স্বাধীনতার সপক্ষের লোক। ওনারা বাংলাদেশ এবং স্বাধীনতার সপক্ষের দুজনই। এই দুজনের নাম হঠাৎ করে উচ্চারিত হচ্ছে। আমেরিকাতে খলিল সাহেবকে ডেকে নিয়ে যাওয়া, তারেক জিয়ার উত্তরবঙ্গ সফর বাতিল করা, যদিও বলছে যে নির্বাচন কমিশন মানা করেছে। এইদিকে আবার ভারত আজকেও সরাসরি বলেছে ইনক্লুসিভ ইলেকশন হতে হবে। সব কিছু এবার মিলালে হয়তো কিছুটা মিলে যেতে পারে, যে হয়তো পদ্মার অন্তরালে এই ইন্টিম গভর্নমেন্ট ইউনূস সাহেবের সময় শেষ হয়ে আসছে, হয়তো সুলতানা কামাল তারপরে রেহমান সোবহান এনারা সহ আরও কয়েকজন এসে টোটাল ইন্টিম গভর্নমেন্টের হাল ধরতে পারেন, হয়তো খলিলুর রহমান প্রধান উপদেষ্টা হতে পারেন, এবং আওয়ামী লীগকে আবার এনে ইনক্লুসিভ ইলেকশন করা হতে পারে। কোনটা হবে সেটা আমরা দেখতে থাকি। তো সে পর্যন্ত আমরা একটু অবজার্ভ করতে থাকি কি হচ্ছে ঘটনা। দর্শক, গতকালকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক আওয়ামীপন্থী শিক্ষকের উপরে মবের ঘটনা ঘটেছে, যে ব্যাপারটা নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি করেছে, এবং সেই মবের নেতৃত্ব দিয়েছেন চাকসুর নেতারা। সেই অভিযোগ করা হয়েছে, যদিও তারা অভিযোগগুলো অস্বীকার করছেন। ঘটনা ঘটার পর তাকে অবরুদ্ধ করে রাখা হয়। 9 ঘন্টা অবরুদ্ধ করে রাখার পরে গভীর রাতে তাকে প্রক্টর নিজে তার বাসায় পৌঁছে দেন, এরকম ঘটনা ঘটতে দেখা গেছে। এরকম ভিডিও গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে যে তাকে যখন প্রক্টর নিয়ে যাচ্ছিলেন সেখান থেকে, সেই মুহূর্তেও চাকসুর এক নেত্রী তিনি প্রক্টরের সঙ্গে দুর্ব্যবহার করার চেষ্টা করেন এবং প্রক্টরকে ওভারটেক করে সেই শিক্ষকের গায়ে হাত তোলার চেষ্টা করেন। এরকম দৃশ্য আমরা দেখেছি। কি হয়েছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গতকালকে? কেন শিক্ষকের উপরে মব তৈরি করা হলো? শিক্ষকের গায়ে হাত তোলা কিংবা শিক্ষককে পাঁজাকোলা করে চেপে ধরে তাকে গাড়িতে তুলে পুলিশে দেওয়ার চেষ্টা, এগুলো কি ছাত্রদের কাজ, নাকি আইনের পথে থেকে কোনো শিক্ষক যদি অপরাধী হন সেই অপরাধের শাস্তি দেওয়ার দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর এবং আদালতের? সেটাই বাস্তবতা হওয়া উচিত। চলুন একটু জেনে দেখি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কালকে দিনের বেলা থেকে রাত পর্যন্ত কি হলো, কি বলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, কি বলছে স্থানীয় থানার পুলিশ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের উপরে মবের অভিযোগ এবং তাকে 9 ঘন্টা অবরুদ্ধ করে রাখা হয়েছিল। থানায় মামলা করার চেষ্টা করা হয়েছে, কিন্তু থানা মামলা নেয়নি, কারণ সেই শিক্ষকের বিরুদ্ধে তেমন কোনো অভিযোগ পাওয়া যায়নি। কিন্তু চাকসুর নেতারা অভিযোগ করছেন যে এই শিক্ষক সহকারী প্রক্টর থাকাকালীন তাদের উপরে চরম নির্যাতন করেছে, অহেতুক মিথ্যা মামলা দিয়েছে, অনেক কথাই বলছেন।
বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের প্যানেলের যে একচ্ছত্র জয় আমরা দেখেছি, আধিপত্য আমরা দেখেছি, ভূমিধস বিজয় দেখেছি, সেই বিজয় পাওয়ার একটা বড় কারণ ছিল যে বিগত সময়ে এই নির্বাচনের আগে পর্যন্ত বিশ্ববিদ্যালয় পর্যায়ে তারা কোনো ধরনের মব কিংবা কোনো ধরনের সহিংসতার সঙ্গে জড়িত হয়নি। তারা নিজেদেরকে অন্য দল থেকে আলাদা করতে পেরেছিল এবং আলাদা একটা ভাবমূর্তি গড়তে পেরেছিল। কিন্তু নির্বাচিত হওয়ার পরেই যে দৃশ্যগুলো আমরা দেখছি, এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি চাকমা নেতা, ডাকসু নেতা, তিনি লাঠি হাতে করে ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায়, বয়স্কদের ভবঘুরে বয়স্কদের লাঠিপেটা করছেন। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখেছি শিক্ষকদের উপরে চড়াও হতে। এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই ঘটনা কি ইঙ্গিত দিচ্ছে? তাহলে কি ছাত্র শিবিরের অবস্থানটা এর আগে নিউট্রাল অবস্থান যেটা ছিল সেটা কি শুধুমাত্র নির্বাচনে জেতার কারণেই ছিল? নির্বাচনে জেতার পরে তারা নিজেদের সংযম বজায় রাখতে পারছে না? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কি ঘটলো? প্রথম আলো কি বলছে? প্রথম আলো বলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 9 ঘন্টা অবরুদ্ধ থাকার পর ছাড়া পেলেন সেই শিক্ষক। যে ছবিটা ব্যবহার করা হয়েছে সেই ছবিটা আবার একটু আপনারা দেখে নিন। সেই ছবিতে দেখা যাচ্ছে, সেখানে বলা হচ্ছে প্রক্টর হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সাথে অভিযুক্ত শিক্ষক হাসান মোহাম্মদ প্রশাসনিক ভবন ত্যাগ করার সময় কথা বলছে চাকসুর সহ ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস। এই কথা বলাটা কিন্তু স্বাভাবিক ব্যাপার না। সেখানে ধস্তাধস্তির ব্যাপার দেখেছি। সেই প্রক্টরকে অতিক্রম করে অভিযুক্ত শিক্ষককে মারতে উদ্যত হয়েছেন সেই নেত্রী, অনেক কিছু দেখেছি। এবং প্রক্টর শেষ পর্যন্ত তার কাছে ক্ষমা চেয়ে তাকে নিবৃত করার চেষ্টা করেছেন। এই ভিডিওটা আমাদের কাছে থাকলেও আপনাদেরকে দেখাতে চাচ্ছি না, কারণ এই ব্যাপারে নতুন করে বিতর্কের জন্ম হোক আমরা চাই না। কিন্তু যে ঘটনাগুলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঘটলো সেগুলো খুব একটা ভালো ঘটলো কিনা, চাকসুর নেতা নেত্রীদের জন্য ভালো কিছু হলো কিনা, কিংবা রাজনৈতিক দল হিসেবে শিবিরের জন্য জাতীয় নির্বাচনের আগে সেটা ভালো কোনো ফলাফল বয়ে আনবে কিনা, এই প্রশ্নগুলো করা যেতেই পারে। খবরে বলা হচ্ছে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার দায়িত্ব পালন করতে আসা এক শিক্ষককে শারীরিক হেনস্থার পর টেনে হিঁচড়ে প্রক্টর এবং সহ উপাচার্যের কার্যালয়ে নিয়ে 9 ঘন্টা অবরুদ্ধ করে রাখার পর ছেড়ে দেওয়া হয়েছে। গত রাত 9টার দিকে তাকে প্রক্টর নিজে বাসায় পৌঁছে দেন। দুপুর 12টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন অনুষদের সামনে চাকসুর 4 নেতার নেতৃত্বে ওই শিক্ষককে পরীক্ষা কেন্দ্র থেকে তাড়া করে নিয়ে যাওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। চাকসুর 4 জন নেতা এতে নেতৃত্ব দিয়েছেন, গণমাধ্যম সেটাই বলছে এবং ভিডিও চিত্রে সেটা দেখা গেছে। এ সময় শিক্ষকের মুঠোফোনেও তল্লাশি চালানো হয়, তার ফোন তল্লাশি করা হয়, ফোনে কোনো কিছু পাওয়া যায় কিনা সেটা দেখা হয়। 9 ঘন্টা অবরুদ্ধ করে রাখার পরে ছেড়ে দেওয়ার মূল কারণ বোধহয় ফোন ঘেটে টেটেও কিছু পাওয়া যায়নি সেই কারণে। হেনস্থার শিকার ওই শিক্ষকের নাম হাসান মোহাম্মদ। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক এবং সাবেক সহকারী প্রক্টর ছিলেন। ক্যাম্পাসে তিনি আওয়ামী এবং বামপন্থী শিক্ষকদের রাজনৈতিক সংগঠন হলুদ দলের একাংশের সঙ্গে যুক্ত ছিলেন, এরকমটা জানা যায়। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। 1 মিনিট 7 সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় শিক্ষক হাসান মোহাম্মদকে কয়েকজন ছাত্র টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছেন। এর মধ্যে একজনকে পেছন থেকে তাকে চেপে ধরতে দেখা যায়। সেখানে চাকসুর দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল নোমান, পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক মাসুম বিল্লাহ, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক ফজলে রাব্বি, মানবাধিকার সম্পাদক কিন্তু তিনি মানবাধিকারের কাজ করছেন, এবং নির্বাহী সদস্য সোহানুর রহমানকে সেখানে দেখা গেছে। এ সময় শিক্ষক হাসান মোহাম্মদ চিৎকার করতে থাকেন। ওই অবস্থায় তাকে একটা অটোরিকশায় জোর করে টেনে হিঁচড়ে তুলে প্রক্টর অফিসের দিকে নিয়ে যাওয়া হয়। সেই শিক্ষক পালাতে গিয়ে পড়ে গিয়ে তাদের ধাওয়া খেয়ে পড়ে গিয়ে তিনি শারীরিকভাবে প্রচণ্ড ব্যথা পান। সেই ব্যথাতে তিনি কাতরাতে থাকেন, সেই ভিডিওতে সেটাও দেখা গেছে। প্রক্টর অফিসে অবরুদ্ধ অবস্থায় ঘটনার বিবরণ দিয়ে হাসান মোহাম্মদ বলেছেন, পরীক্ষার কেন্দ্রে দায়িত্ব পালন করার সময় শিক্ষক ও কর্মচারীরা তাকে জানান যে পরিস্থিতি ভালো না। এরপর পরিস্থিতি ভালো না মানে হচ্ছে আপনার উপরে মব তৈরি হতে পারে, এই কথা তিনি জেনে ফেলেন। এরপর তিনি কেন্দ্র থেকে বেরিয়ে আসেন। তখন চাকসু নেতারা চিৎকার চেঁচামেচি করলে তিনি ভয়ে দৌড় দেন। এরপরও তাকে ছেড়ে দেওয়া হয়নি, তার বিরুদ্ধে মব তৈরি করা হয়েছে। জানতে চাইলে চাকসুর আইন এবং মানবাধিকার বিষয়ক সম্পাদক ফজলে রাব্বি শিক্ষককে হেনস্থার অভিযোগ অস্বীকার করেন। অবশ্য ভিডিওটা তাহলে এআই দিয়ে তৈরি করা। তিনি বলেন, হাসান মোহাম্মদ সহকারী প্রক্টরের দায়িত্বে থাকাকালীন গণতান্ত্রিক ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা দিতে ভূমিকা রেখেছেন তিনি। এই হচ্ছে অভিযোগ। জুলাই গণঅভ্যুত্থানের সময়ও তিনি সরাসরি গণহত্যার সঙ্গে যুক্ত ছিলেন। গণহত্যার সঙ্গে তিনি যদি যুক্ত থাকেন তাহলে তার নামে মামলা থাকার কথা, মামলা করবেন, সেই মামলা পুলিশ তদন্ত করবে, গণহত্যার সঙ্গে জড়িত থাকলে তার শাস্তি হবে, বিচার হবে, এটাই তো। আপনারা যে কাজটা করেছেন সেটা কি আপনাদের ছাত্র সংসদের জন্য সম্মানজনক হলো কিংবা রাজনৈতিক দলের জন্য সম্মানজনক হলো? সেটা একটা বড় বিষয়। এ নিয়ে তার বিরুদ্ধে প্রশাসনের তদন্ত চলছিল। তদন্ত চলাকালে, তার ভাষ্য বলছি আমি, তদন্ত চলাকালে কেন একজন অভিযুক্ত শিক্ষক পরীক্ষার হলে দায়িত্ব পালন করছেন এ বিষয়ে জানতে তারা আইন অনুষদের ডিনের সঙ্গে কথা বলতে যান।
এ সময় তাদের উপস্থিতির খবর পেয়ে ওই শিক্ষক পালানোর চেষ্টা করেন, তখন তিনি একটি গাছের গুঁড়িতে আঘাত পেয়ে পড়ে যান। মানে ধাওয়া যে দেওয়া হয়েছে, তারপরে তিনি যে পড়ে গিয়ে আঘাত পেয়েছেন এটা ঠিক, কিন্তু হেনস্থার ভিডিও যেটা দেখা গেছে তিনি বলছেন এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। তার মানে ওই ভিডিওটা, হেনস্থা করার যে ভিডিওটা, সেই ভিডিওটা এআই দিয়ে তৈরি। একই দাবি করেছেন চাকসুর দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল নোমানও। তিনি বলেছেন তাকে কোনোভাবেই মারা হয়নি। আমরা আইন অনুষদে পরিদর্শনের সময় তার উপস্থিতির খবর পেয়ে সেখানে যাই। তিনি আইন অনুষদের গ্যালারি থেকে পেছন দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন। শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে কিনা জানতে চাইলে চাকসুর সাধারণ সম্পাদক জিএস সাইদ বিন হাবিব বলেন, চাকসুর নেতারা হাটহাজারী থানায় মামলা করতে গেলে ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি ছাড়া মামলা গ্রহণ করা যাবে না জানানো হয়। আমরা প্রশাসনের সঙ্গে বৈঠকে মামলা করার বিষয়টি তুলেছি। প্রশাসন জানিয়েছে তদন্ত চলমান রয়েছে এবং তদন্ত প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেছেন, আমরা জানতে পারি তিনি ফ্যাসিস্ট সরকারের সময় আওয়ামী ঘরানার সঙ্গে যুক্ত ছিলেন এবং সাবেক সহকারী প্রক্টরও ছিলেন। ওই শিক্ষকের বিরুদ্ধে একটি তদন্ত চলমান এবং আগামী সিন্ডিকেট সভায় এই ব্যাপারে আলোচনা করা হবে। প্রক্টর আরও জানান, থানায় মামলা করা হয়েছে এমন তথ্য আমাদের কাছে নেই এবং তিনি এটাও বলেছেন যে বিচারের দায়িত্ব আমাদের না, আমরা কারো বিচার করতে পারি না, সেই কারণেই তাকে বাসায় পৌঁছে দেওয়া হয়েছে। স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি বলেছেন, এখন পর্যন্ত কোনো মামলা নেওয়া হয়নি। চাকসু নেতারা অভিযোগ করছেন থানায় 3 ঘন্টা অপেক্ষা করেও তাদের মামলা নেওয়া হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি না পাওয়ার কারণে মামলা নেওয়া হয়নি। তারা লিখিত একটা অভিযোগ থানায় দিয়ে এসেছেন। তার মানে তারা সব ধরনের চেষ্টা করেছেন থানায় মামলা দেওয়ার। যে শিক্ষকের নামে কোনো মামলা নেই অথচ তার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে তিনি গণহত্যার আসামি। গণহত্যার আসামি থাকলে হলে তার বিরুদ্ধে নিশ্চয়ই মামলা থাকবে এবং মামলা থাকলে পুলিশ ব্যবস্থা নেবে, আদালত ব্যবস্থা নেবে। তারা কেন এই কাজ করবে এটার আসলে কোনো জবাব নেই, কিন্তু তারা বলছেন যে তারা এই ধরনের মবের কোনো ঘটনা ঘটাননি। ভিডিও যেগুলো ছড়িয়ে পড়েছে এবং সর্বশেষ প্রক্টর যখন এই শিক্ষককে বাসায় পৌঁছে দিতে যাচ্ছিলেন তখন লিফটের গোড়ায় চাকসুর নেত্রী যেটা করেছেন সেই ভিডিওগুলো নিশ্চিত করেই তাহলে এআই দিয়ে তৈরি করা এবং এআই দিয়ে তৈরি করে তাদের নামে মিথ্যা কথা বলা হচ্ছে। এখন ব্যাপার হচ্ছে যে ঘটনাটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঘটানো হলো, একজন শিক্ষক তিনি যদি অপরাধী হন তার অপরাধের তদন্ত করবে পুলিশ, আদালত তার বিচার করবে, একেবারে পরিষ্কার কথা। কিন্তু ছাত্র যখন শিক্ষকের উপরে মব তৈরি করে, শিক্ষককে পাঁজাকোলা করে তুলে পেছন দিক থেকে চেপে ধরে তাকে জোর করে টেনে হিঁচড়ে অটোতে তুলে প্রক্টর অফিসে নিয়ে গিয়ে অবরুদ্ধ করে রাখে, তখন প্রশ্ন আসে যে শিক্ষকের যে সম্মান, সেই সম্মান বাংলাদেশে আদৌ আর থাকবে কিনা।